মিল্টন দা, আপনি তো এখানকার বর্তমানে জেলা সভাপতি তথা আপনি বীরভূম লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী। আপনার মতামতটাকে বলুন যে প্রার্থী হিসেবে আপনার কেমন লাগছে? আমি সংগঠনের মাথা তো, আর যখন মাথা ছিলাম না আমি কাগজে কলমে, তখনও কিন্তু আমি সংগঠনের মাথায় ছিলাম। কারণ যারাই আগে সভাপতি ছিলেন আমাকে বাদ দিয়ে কেউ দলটা করেনি মোটামুটি ভাবে, এবং প্রত্যেকের সঙ্গে পার্টনারশিপ করে দলটা চালানোর চেষ্টা করেছি। তারপরে তৃণমূল সরকারে আসার পরে বিভিন্ন কারণে, সে কেস বলুন, টাকার প্রলোভন বলুন, পদ বলুন, বিভিন্ন কারণে আমার বীরভূম জেলার আমার যারা সিনিয়র নেতা একদম মুরারই থেকে বোলপুর পর্যন্ত কোনো সিনিয়র নেতা মোটামুটি ভাবে এইভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না, সব চলে গেছিল। আমরা গুটি কয়েকজন পড়েছিলাম। সে পড়ে থাকার পরে অধীর চৌধুরী আমার দাদা আমাকে আবিষ্কার করেছেন। আমাকে আবিষ্কার করেছেন। আমি কংগ্রেস ঘরানার লোক, বেশ কয়েক পুরুষ আমরা কংগ্রেসই করি, কলেজে ছাত্র পরিষদ করেছি, তারপরে যুব সংগঠন করেছি, তারপরে আইএনটিইউসি করেছি, তারপরে এই কংগ্রেস করছি। পশ্চিমবঙ্গের মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলাম। দাদা আমাকে খুব স্নেহ করেন, অধীর চৌধুরী। সেই স্নেহের ফল এই কেন্দ্রে আমাকে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী অধীরদার কথা মতো আমাকে প্রার্থী করেছেন, এবং আমাদের বামফ্রন্ট কংগ্রেসের জোট হয়েছে। এই জোটে প্রথম লড়াই করা অভ্যাস আমার আছে, এটা বলছি না। 2016 সালে আমি বামফ্রন্ট কংগ্রেসের জোটের প্রার্থী ছিলাম হাসন কেন্দ্রে, এবং যে আমার প্রতিপক্ষে ছিলেন টিএমসি, সে ছিল বীরভূম জেলার সবচেয়ে বড় স্টার ক্যান্ডিডেট অসিত মাল, বেশ কয়েকবারের বিধায়ক। আমি স্বপ্নেও ভাবিনি যে আমরা জোট তৃণমূলকে ওই স্টার ক্যান্ডিডেটকে হারিয়ে আমরা জয়লাভ করব, কিন্তু আল্লাহর দোয়ায়, ঈশ্বরের অশেষ কৃপায়, মানুষের সাহায্যে বামফ্রন্ট কংগ্রেসের জোটের কর্মকর্তাদের কাজের ফলে আমরা সেটা করতে পেরেছিলাম। আমি 2016 সালে ভোট চাওয়ার সময় মানুষকে বলেছিলাম যে আপনারা ভোট দিন, পরিষেবা কি পাবেন আপনারা দেখবেন, উন্নয়ন। একটা এমএলএ তো ব্যক্তিগত উন্নয়ন করার ক্ষমতা নেই, ওই যেটা এমএলএ এর টাকা ডিএম অফিসে আসে সেই টাকা দিয়ে যা কাজ হয়েছে তাই। কিন্তু মানুষ হিসাবে আপনাদের হায়ে দায়ে কেমন পাশে থাকতে পারি আপনারা দেখবেন। আমি প্রমাণও দিয়েছি আপ টু কোভিড পর্যন্ত। 95 সাল থেকে আজও পর্যন্ত রামপুরহাট হাসপাতালের যে পরিষেবা, আমি এবং আমার আরো দুজন সহযোগী, আমি থাকতে না পারলেও তারা থাকে, আমি যেতে না পারলেও তারা যায়, সবসময় আজ অবধি 2021-এ হারার পরেও আজ অবধি টিকে আছে। আমি বীরভূমের কংগ্রেস কর্মী এবং বামফ্রন্ট কর্মীদেরকে 2016 সালে বলেছিলাম যে আর যাই করি, আমি কংগ্রেস বামফ্রন্টের এবং মানুষের ভোট বিক্রি করে আমি অন্য দলে জয়েন করব না। এবং আজ অবধি আমি কিন্তু আমার জায়গাতেই আছি। আমার সহযোগী যারা ছিলেন তারা সব তৃণমূলে চলে গেলেন। তাহলে জোটে লড়াই করা আমার অভ্যাস আছে, এবং বামফ্রন্টের প্রত্যেকটা কমরেড একদম উপর থেকে নিচু স্তর পর্যন্ত আমার সঙ্গে প্রচন্ড সুসম্পর্ক। তার একটাই কারণ হলো আমি হাসি মুখে কথা বলতে পারি, হাসি মুখে কথা শুনতে পারি, বড়দেরকে সম্মান করতে পারি, বড়দের পায়ে প্রণাম করতে পারি, ছোটদেরকে স্নেহ করতে পারি। আবার আমি ঠিক সবসময় এটা সবসময় প্রমাণ করতে যাই না, যদি দেখি আমি ভুল আমি আবার পিছুতে থাকি। সুতরাং আমার সঙ্গে অ্যাডজাস্ট হওয়া কোনো কাউরি পক্ষেই অসম্ভব কিছু নয়। আমি লিবারাল, আমি মানসিক দিক থেকে খুব খোলা মন, ধর্মের দিক থেকেও তাই, আমি রাজনীতির দিক থেকেও তাই। পেশায় লয়ার, জানেন আপনারা, কালো কোট সবকিছুই মানিয়ে নিতে হয়। কোনো সময় আসামি পক্ষে থাকতে হয়, কোনো সময় বাদী পক্ষে থাকতে হয়। সুতরাং মানুষের কাছেও তাই, মানে আসামির পক্ষে থাকলাম ওটা আমার প্রফেশন, আবার বাদীর পক্ষে থাকলাম ওটা আমার প্রফেশন। তেমনি এমনি রাজনৈতিক লাইফে আমার যারা প্রতিপক্ষ
তাদেরকেই বা আমি খারাপ ভাবে দেখবো কেন? আমি চাইবো তারা আমাকে সাহায্য করুক প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে। তার জন্য আমার সঙ্গে কাউরি পার্সোনালি কোনোদিন অসুবিধা এই জেলাতে হয়নি বা পশ্চিমবঙ্গে হয়নি। এটা অধীর চৌধুরীর অশেষ কৃপায় এবং আমার মা বাবার দোয়াতে। আচ্ছা, আপনি বামপন্থের তরফ থেকে কতটা সাহায্য পাচ্ছেন? ভীষণ সাহায্য। আচ্ছা, মানে আমি ক্যান্ডিডেট, আমার চেয়ে বেশি খাচ্ছে বামফ্রন্টের দুটো নেতা। আচ্ছা, একে সঞ্জীব বর্মন, হ্যাঁ, দ্বিতীয় হলো এই জেলার আমাদের সম্পাদক গৌতম ঘোষ। মানে আমি ক্যান্ডিডেট না, মনে হচ্ছে ওরাই ক্যান্ডিডেট, আমি ওদের পার্টনারশিপ করছি। আচ্ছা, খুব আনন্দ লাগছে, খুব খুশি লাগছে যে আমরা এবছর যেভাবে বুথ স্তর অব্দি জোটটাকে নিয়ে যেতে পেরেছি। আর যেহেতু পঞ্চায়েত ভোটে আমরা প্রার্থী দিতে পেরেছিলাম, বহু জায়গায় জিতেছি, বহু জায়গায় হেরেছি, কিন্তু প্রত্যেক বুথে আমাদের জোটের লোক হয়েছে। এবারে দেখবেন 2021-এ যে ভোটটা মমতা ব্যানার্জি এবং মোদির কারণে মানে ধর্মীয় তাস খেলে মানুষকে নেশাগ্রস্ত করে দিয়েছিল, ভুল বুঝিয়ে ভোটটা, আমাদের ভোটটা চলে গেছিল হয় তৃণমূলে না হয় বিজেপিতে। সেই ভোট আমাদের ফিরে চলে এসছে। উপরন্তু টিএমসির ভোট আমরা পাবো, বিজেপির ভোট আমরা পাবো। সুতরাং মোটামুটি ভাবে আপনারা আইবি ডিআইবি বা আপনারা সাংবাদিকতা তো নিশ্চয়ই আপনারা জানবেন, এলাকা ঘুরে দেখবেন, সম্ভাবনা প্রবণ এলাকা। কিন্তু কিন্তু মিল্টন, এতটা সম্ভব যে এত সহজে ধর্মীয় বাইনারিটা ভেঙে একটা ধর্মনিরপেক্ষ ভাবনা নিয়ে জয় ছিনিয়ে আনা যাবে? এটা কতটা আপনি আশাবাদী? আমার ধর্ম নিরপেক্ষতা ভাবনা শুধু নয়, এই রামপুরহাট মহকুমা বা বীরভূম জেলার মানুষ যারা আমার সঙ্গে পড়েছেন, যারা আমার জুনিয়র, আমার সিনিয়র অ্যাডভোকেট, আমার বন্ধু বান্ধব, আমার প্রফেসর, আমার ডাক্তার বন্ধু, আমার সিনিয়র ডাক্তাররা, নার্সরা, আশারা, অঙ্গনারী কর্মীরা, শ্রমিকরা, কৃষকরা, তারাপীঠের পুরোহিত, পাথরচাপড়ির মাজারের মৌলভী সাহেব, ইমাম সাহেব, এরা সবাই জানে আমি কেমন লিবারাল এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখার জন্য কি করেছিলাম জানেন বিধানসভায়, যেটা পশ্চিমবঙ্গে কোন নেতা কোন এমএলএ এর পক্ষে সম্ভব ছিল না। সেই রিস্ক আমি নিয়েছিলাম যে একটা জিনিস আমি একটা ইতিহাস করে যাব পশ্চিমবঙ্গে। ইমাম ভাতা বাড়াতে হবে। ইমামকে ভাতা দিচ্ছিল ওয়াকফ বোর্ড থেকে, সেই ইমামদের সংসার কিন্তু সেভাবে চলছিল না। ইমামদের ভাতা বাড়াতে হবে, সঙ্গে সঙ্গে পুরোহিতদের ভাতার ব্যবস্থা করতে হবে। আমি বিধানসভায় কোশ্চেন করে মমতা ব্যানার্জিকে অপদস্থ করে দিয়েছিলাম। এবং শুধু অপদস্থ নয়, আমি ইমাম ভাতা বাড়াতে হবে, পুরোহিত ভাতা দিতে হবে, এই নিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায়, আমি তখন মাইনরিটির চেয়ারম্যান ছিলাম, আমি আন্দোলন করে অ্যাটলিস্ট একটা জায়গায় সরকারকে বাধ্য করেছি যে ইমামের ভাতা বেড়েছে, পুরোহিতদেরও ভাতা চালু হয়েছে। এর চেয়ে বড় প্রমাণ আর আমি কি দেব? এবার তো মানুষের উপর ডিমান্ড করবে আমার সম্পর্কে প্রত্যেক সম্প্রদায়ের লোককে বলা যে আমি হলাম এমন একটা পাত্র, যে পাত্রে যে জল ঢালবেন পাত্রটা যেরকম নিতে পারে, আমাকে যেমন ভাবে মানুষ ব্যবহার করেছে আমি তেমন ভাবেই ব্যবহার হই। দেখুন মিল্টন, আপনার কার্যকলাপ সম্পর্কে ধর্মনিরপেক্ষ ভাবনা কোনো সন্দেহ নেই। ইনফ্যাক্ট আমরা এটাও দেখেছি, আপনি অসুস্থ মানুষদেরকে, পেশেন্টদের আপনি গাড়ি চালিয়ে হোক, ভ্যানে করে হোক, আপনি ব্যবস্থা করেছেন, আমরা দেখেছি। যে কোভিডের সময় একটা বলি, কোভিডের সময় বেশ কয়েকটা ডেড বডি ডাক্তার বাবুরা পোস্টমর্টম করতে অস্বীকার করেছে যে আমরা এই কোভিডে এর পোস্টমর্টমটা করবো না। আচ্ছা, মানে 100-100 কোভিড একদম। আমি নিজে ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু কোভিড যদি হয় আমাদের দাদা ভাইকেই হবে, আপনি যতটুকু ফর্মালিটি আছে পোস্টমর্টমটা করে দেন। করে দিয়েছে। যে মারা গেছেন তার ছেলে ডাক্তার, মেয়ে প্রফেসর, তাদেরকে ডেড বডি দিচ্ছে না। আচ্ছা, এবার তারা যে একটা প্রণাম করবে সেটাও পাচ্ছে না, তারা যে সৎ কাজ করবে সেটাও পাচ্ছে না। ওই ডেড বডিকে আমি এবং আমার যে দুটো ছেলে হসপিটালে থাকে, আমরা তিনজনে ঘাড়ে নিয়ে, মানে পুরো পাঞ্জাবি রক্তময় ঘাড়ে নিয়ে চায়না টলিতে চাপিয়ে তারাপীঠ নিয়ে গিয়ে তার সৎ কাজ করে তার বাড়িতে যা যা যাবতীয় যা করার সেটা করে দিয়ে বাড়ি এসেছি। আবার সঙ্গে সঙ্গে এমন একটা কোভিডের পেশেন্ট মারা গেছে যে ডাক্তাররা লাঠি দিয়ে
তার ট্রিটমেন্ট করেছিল, মারেনি, কি করবে, তারাও ভয় করছে, তারাও তো মানুষ, লাঠি দিয়ে ট্রিটমেন্ট করছে, মারা গেল, তার সৎ কাজ কে করবে, কেউ নেবার লোক নাই। মারগ্রামের কুঠিপাড়াতে আচ্ছা সেই ডেড বডি আমি আনতে গেছি, আমাকে ডেড বডি দেবে না প্রশাসন, আচ্ছা আমি জোর করে ডেড বডি নিয়েছি, অ্যাম্বুলেন্সে চাপিয়েছি, একটা সববাহী গাড়ি এমএলএ এর টাকা থেকে বিষ্ণুপুর হসপিটালে দেওয়া হয়েছে, সেই গাড়ি করে নিয়ে গিয়ে মারগ্রামে তার কাফন দাফন করে তার কবরস্থানে নেমেছি, নেমে তার ডেড বডিকে আমি নামিয়েছি, কারণ কোভিড এফেক্টেড তো কেউ তো এ করবে না। আমরা চুপচাপ কয়েকজন মিলে আগে মাটি দিয়ে সব ব্যবস্থা করেছি, তারপরে বাড়ি এসেছি। এরপরে আর আমার কি করার আছে একটা সামাজিক মানুষ হিসাবে। দেখুন মিল্টন, আপনার সামাজিক কাজ, আপনার মানসিকতা বীরভূমের মানুষ ভালো করে জানেন, এটা আমরা যারা সংবাদ মাধ্যমে আছি খুব ভালো করে জানেন। কিন্তু আপনি তো দিনের শেষে, আপনি তো মানুষ, আপনার তো প্রলোভন কাজ করতে পারে। তৃণমূলের তো অফার ছিল আপনার কাছে, দেখুন আপনি কেন জাননি বা ভবিষ্যতে কি ভাবছেন? আমি যেহেতু আমার গ্রামের লোককে কথা দিয়েছিলাম, গ্রামের লোককে, আমার গ্রাম হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় গ্রাম, এবং আমাদের মারগ্রামের মাটি হলো খুব পবিত্র মাটি। এই মাটিতে প্রচুর ডাক্তার, প্রচুর চিফ জাস্টিস, অনেক গুণী মানুষ, নুরে আলম চৌধুরী, আপনার রেজাউল করিম সাহেব, অসিত মাল, আমরা আরো বিভিন্ন গুণীজন ব্যক্তি আমাদের এই মাটিতে জন্ম। আচ্ছা, কেউই মোটামুটি মারগ্রামে থাকে না আমি ছাড়া। সেই মানুষের ভোটটাকে নিয়ে বিক্রি করে দেওয়া, বা তাদের, আমি ভোটে এই যে 2021 সালে হেরেছি, আমি যদি তৃণমূলে চলে যেতাম আমি জিততাম, কিন্তু আমি জেনেও যাইনি। তার কারণ হলো আমার গ্রামের লোক কোনো একটা কারণে হয়তো আমাকে ভোট দিতে পারেনি, তার মানে এই নয় যে আমাকে ভালোবাসে না। তাই এই ভালোবাসাটা যেন চিরস্থায়ী হয় বলে আমি কোনো দল, কোনো প্রলোভন আমাকে অ্যাটাক করবে না। কারণ আমি জানি আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমার বেশি চাহিদা নাই, দুবেলা দুমুঠো ভাত, আর আমার বরাবরের ডায়লগ হলো এক খাবল মুড়ি আর একটা বিড়ি। আপনার অল্পতেই আপনি সন্তুষ্ট, কিন্তু ভবিষ্যতেও আপনি যে মানে আপনার মানসিকতা পরিবর্তন করবেন এটা এক প্রকার আপনি নিশ্চিত? একদম নিশ্চিত। তার কারণ বলি, মানসিকতার পরিবর্তন যতবার হবে, মানুষ আপনাকে ততবার নতুন নতুন ভাবে দেখবে। এই নতুন নতুন ভাবে দেখাতে গিয়ে আমরা তো গিনিপিগ নই, আর মানুষও গিনিপিগ নয়। আমাদের নিজস্ব একটা কেরিয়ার আছে, একটা উকালতির লাইনে কেরিয়ার আছে, একটা রাজনৈতিক লাইনে কেরিয়ার আছে। আমার কেরিয়ার যখন অধীর চৌধুরী ঠিক করে রাখছে, আমার কেরিয়ার যখন অধীর চৌধুরীর বাদান্যতায় রাহুল গান্ধী ঠিক করে রাখছে, আমার আর ছোটখাটো বিষয়ে যাওয়ার দরকারটা কি? দেখেন, বিজেপি 2024-এ যদি না আসে তাহলে ইন্ডিয়া গভর্নমেন্ট হবে, তার মানে রাহুল গান্ধী আসছে। রাহুল গান্ধী হলো মানে অধীর চৌধুরীর হাত শক্ত হলো, অধীর চৌধুরীর হাত শক্ত হলো মানে আমার হাত শক্ত হলো। তাহলে ভারতবর্ষে যদি বিজেপি বিরোধী রাজনীতি করতে হয় তাহলে কিন্তু একটাই দল, সেটা হলো ভারতবর্ষের জাতীয় কংগ্রেস। আচ্ছা, আমি আপনাকে একটা অন্য প্রশ্ন করব। ধরুন আপনাদের যারা কংগ্রেস থেকে দীর্ঘদিন বিজেপি গেছে, তৃণমূল গেছে, এটা তারা চলেছে 2011 পর থেকে বাংলার মানুষ উন্নতি দেখেছে। রিসেন্ট কথা বলছি, ব্যারাকপুরের নেতা ছিল তৃণমূলের কৌস্তব বাগচি, যাকে আপনারাই দল থেকে তাকে মুখপাত্র করেছিলেন, বিভিন্ন চ্যানেলে তাকে দেখা যেত। তার দল ত্যাগ, বিজেপিতে চলে যাওয়াটা কি সত্যি কতটা প্রভাব ফেলতে পারে? দেখেন, একটু কথা বলবো, কংগ্রেস দল, ইন্দিরা গান্ধী মারা গেছে, রাজীব গান্ধী খুন হয়েছে, ইন্দিরা গান্ধী খুন হয়েছে, মহাত্মা গান্ধীর খুন হয়েছে, পশ্চিমবঙ্গে শয়ে শয়ে এমএলএ আমাদের বিক্রি হয়েছে, পশ্চিমবঙ্গে শয়ে শয়ে পঞ্চায়েত মেম্বার প্রধান একটা সময় বিক্রি হয়েছে। সমুদ্র থেকে যদি 2 বাটি 5 বাটি জল তুলে আনা হয় তাহলে সমুদ্রের লেভেলের কি কোনো হেরফের হয়? আচ্ছা, আজকে তারা যে কারণে গেছে, একদিন ভুল বুঝতে পেরে তাদেরকে আবার কংগ্রেসে আসতে হবে। যদি কেউ বিজেপি বিরোধী হয় ভারতবর্ষের বুকে, দেখেন ভারতবর্ষের পার্টির মধ্যে তো একটা বিজেপির জোট, একটা ইন্ডিয়ার জোট। তো বিজেপির জোটকে রুখতে গেলে যেটা দরকার ইন্ডিয়া জোটে, বিজেপিকে যারা পছন্দ করে তারা এদিক ওদিক সব রকমই করবে, তাদেরটা আলাদা ম্যাটার। কারোর মনে যদি কিছু ঢুকে যায় ওটা আলাদা ম্যাটার, কিন্তু বিজেপি বিরোধিতা করতে গেলে ইন্ডিয়া জোটের শরিকের মধ্যে যে কোনো একটা পার্টি করতে হবে।
কিন্তু মিল্টন একটা কথা বলছি, এই যে বিজেপি বিরোধী তো ঠিক আছে, তৃণমূল বিরোধী হিসাবে কিন্তু আপনাদের মধ্যে কি কোনো রকম মানসিকতা আপনার দুরকম আছে? অধীর বাবুরা একরকম ভাবছেন, ওদিকে আপনারা যারা উপর মহলে আছেন তারা কিন্তু তৃণমূলকে পাশে রাখার কথা ভাবছেন, কিরকম ব্যাপার হচ্ছে? এখনো অবধি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব জানেন যে মমতা ব্যানার্জি কি। রাজীব গান্ধী মমতা ব্যানার্জিকে টিকিট দিয়েছিল প্রথম। আচ্ছা, সেই রাজীব গান্ধী খুন হয়ে গেল, হলো তার ছেলে কিছুদিন আগে বীরভূমে ভারত জোড়ো যাত্রা করতে এলো রাহুল গান্ধী। তাহলে যার বাবার দৌলতে আজকে মমতা ব্যানার্জি বিসমিল্লাহ করেছিল, হাতে খড়ি দিয়েছিল, তার ছেলেকে পুলিশ দিয়ে আটকানোর জন্য বীরভূম জেলায় র্যাপে ভর্তি করে দিয়েছিল। মমতা ব্যানার্জির কাছ থেকে কেউ, মমতা ব্যানার্জির যে একদিন উপকার করেছে তা মমতা ব্যানার্জির কাছ থেকে সে অপদস্থ হবে। যেরকম দেখুন আজকে কেষ্টদা, বালুদা, চেয়ারম্যান আরো সমস্ত সব ভরা আছে, মানে মমতা ব্যানার্জির খপ্পরে পড়ে কিছুদিন ভালো থাকবে, তারপরে কুনজরে পড়বে, ভাইপোকে বাঁচাতেও কিছু দেখবে না, যাকে তাকে জেলে ভরার জন্য বিজেপির সঙ্গে অ্যাডজাস্ট করে নেবে। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে সেটিংটা চলছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটিং না চলে ইন্ডিয়া জোটে থাকতো, কারণ ইন্ডিয়া জোটের প্রথম বক্তব্য না শুনেছেন? ইন্ডিয়া জোটের ইন্ডিয়া নামটাই তো উনি দিয়েছিলেন, তাই বলছেন ইন্ডিয়া নামটা। একদম যে নাম রাখে, আমার মা আমার নাম রাখলো, উনি আমার মা তার দুদিন পরে আমার মা আমাকে ছেড়ে দিয়ে ট্রেনে ধরে মানে চলে গেল, বম্বে চলে গেল। আচ্ছা, তাহলে সেই মা আমার কেমন মা হতে পারে? আচ্ছা, পরিশেষে শেষ প্রশ্ন, আপনি বীরভূম লোকসভা কেন্দ্রের ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, বিজেপির প্রার্থী দেবাশিস ধর, তৃণমূলের 3 নম্বরের জন্য আপনারা কন্টেস্ট করছেন, শতাব্দী রায় জিতলে পরে 3rd টার্ম তার কমপ্লিট হবে, আর আপনি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, কতটা জয়ের ব্যাপারে আশাবাদী? আমি আপনাদের মাধ্যমে বারবার একটা কথা বলার চেষ্টা করছি, প্রতিদ্বন্দ্বিতা চাই হচ্ছে হোক, যারা তৃণমূল পার্টির প্রার্থী হয়েছেন, বিজেপি পার্টির প্রার্থী হয়েছেন, এরা হলো 1.5 মাস 2 মাসের খরিদ্দার বীরভূমে। এরা 1.5 মাস জান ভরে খাটবে, জান ভরে টাকা উড়াবে, জান ভরে পতাকা দেবে, জান ভরে সব করবে। এখন একদম কোলে বসিয়ে বাচ্চা ছেলেকে ঘাড়ে নিয়ে সব করবে, কেউ থিম সং করবে, কেউ অমুক করবে, কেউ তমুক করবে, সব করবে, কিন্তু 1.5 মাস বীরভূমের মানুষকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যে আপনাদের 12 মাসের সাথী হবে, যে 12 মাসের সাথী নিশ্চয় আপনারা জানেন কে সাথী। কোভিডের সময় এই বীরভূমে কে দৌড়ে বেরিয়েছে? ওই প্রার্থীর মধ্যে কেউ ছিল না। এই যে বড় বড় বিপদ হয়, বকটুই টাইপের বিপদ, এইসব বিপদ, কে আপনাদের পাশে থাকে নিশ্চয় আপনারা জানেন। তাহলে সুখে দুঃখে 12 মাস যাকে পাশে পাবেন তার ভাবনাটা ভাবতে হবে, কারণ তারা আমাদের অতিথি প্রার্থী। যে যতই মায়া কান্না করুক, মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয় না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয় না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয় না। একদম অজস্র ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম